এটি খুব সিগনিফিক্যান্ট, কারণ এর আগে সবাইকে নিয়ে যে ঐক্যের কথা বলা হয়েছিল, সেখানে বিএনপি ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, ইসলামিক অনেকগুলো দল ছিল, সাকিও কিন্তু সেখানে ছিলেন। এই বোধহয় প্রথম সাকিকে আউট করা হলো নাকি? সাকিকে সে সময় ডাকা হয়েছিল বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি হিসাবে। তো আসলে তো সাকির দল ওই জোটে নেই। তো এটা নিয়ে তারা একটা ইঁদুর বেড়াল খেলা খেলে। ওই বাম জোট থেকে একবার বলা হয় সাকি আমাদের সাথে নেই, আবার যখন প্রশ্ন করা হয় তাহলে 5 তারিখের বৈঠকে সাকি যে গেল বাম দলের পক্ষ থেকে, আপনারা বললেন যে বাম দলের পক্ষ থেকে সাকিকে পাঠানো হয়েছে, তিনি আমাদের সাথে কথা বলেই গেছেন। এই বিবৃতিও কিন্তু বাম দলগুলোর মধ্যেকার বিবৃতি ছিল সেই সময়। তাহলে সাকি কার প্রতিনিধি হয়ে গেল? ডেফিনেটলি বাম দলের প্রতিনিধি হয়ে গেল। যদি প্রতিনিধি হয়ে যায় তাহলে আবার জোটে নেই এই কথাটি তো থাকে না, এই কথাটি তো আসে না। এই জায়গাটায় ওদের একটু মানে একটু ইনফরমেশন গ্যাপ আছে, ইচ্ছাকৃত ভাবে হোক বা যেভাবেই হোক। তো এখন যেহেতু বাম দলগুলোর প্রশ্নগুলো আলাদা, কথা হলো যে বাম দলগুলো ছাড়া, বিএনপি জামাত ছাড়া আরো অনেক পার্টি আছে। সকল পার্টি বা সকল রাজনৈতিক দল বলতে তো ওই চারটি পাঁচটা বোঝায় না। আওয়ামী লীগ না হয় নাই, তারা তো দেশেও নাই, সিনে নাই, কিন্তু তা বাদে জাতীয় পার্টির ফ্যাকশন গুলো আছে, জাসদের ফ্যাকশন গুলো আছে, ইসলামী দলগুলো আছে প্রায় 60-70টা, জামাত বাদেও। তেমনি ছোটখাটো মিলিয়ে বাম দলও আছে প্রায় 30-40টার মতো। তো সকল দলকে ডেকেছি, সকল দলের অংশগ্রহণ, এই কথাগুলো যদি বলতে হয় তাহলে সবাইকেই ডাকতে হবে, সেটা তো করা হয়নি। তারা মেনলি 3টা দলকেই তাদের কাছাকাছি মনে করছেন বা তাদের লায়াবেল মনে করছেন, যে এদের কাছে আমাদের জবাবদিহিতা আছে বা এদেরকে আমাদের দল হিসেবে গণ্য করার বিষয় আছে। সেই 3টি দল হচ্ছে জামাত, বিএনপি এবং এনসিপি। রাইট, সেই তিনটির সঙ্গে তারা বৈঠক করেছে। ইন দ্যাট কেস এখন ধরেন আপনার জাসদ, বাসদ, সিপিবি, হ্যাঁ, বাম দল তো ডজন খানেক বাম দল, এবং তারা এই আন্দোলনে খুবই সক্রিয়। এমনকি এখনো পর্যন্ত তারা মাঠে ঐক্যবদ্ধভাবেই অবস্থান নিচ্ছে, তাই না? তো তাদেরকে কোনোভাবে গণ্য করে না, কিন্তু তারা তাদের অন্তর্ভুক্ত হতে চান। ব্যাপারটা তো মানে একটু 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 মানে হাস্যস্কর পর্যায়ে পৌঁছায়। হাস্যস্কর হোক, বাট এই শিক্ষাটা দরকার ছিল বাম দলের। এটা একটা লেসন তাদের জন্য। মানে তারা যে কাকে ডেকে এনে বসাচ্ছে বা কার জন্য রক্ত দিচ্ছে, সেটা তো সেই সময় তারা উপলব্ধ করেনি, তাদের উপলব্ধিতে আসেনি সেই সময়। তো এরপরেও তারা বহুবার দেখেছে যে তারা যে নীতি আদর্শ গুলো লালন পালন করে, সেই নীতি আদর্শের ধারে কাছে নেই এই সরকারের কোনো কর্মকাণ্ড, দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো কর্মকাণ্ডই। তো বাম দল এইগুলো মিউ মিউ করে বলতো যে এটা ঠিক হচ্ছে না, ওইটা ঠিক হচ্ছে না, এটা করা ঠিক হচ্ছে না, কিন্তু কখনোই শক্ত করে বলতে পারেনি যে আমরা এটার বিরোধিতা করি বা আমরা এটা মানি না। তো এখন যখন তাদেরকে পুরোপুরি পরিত্যাগ করলো, এবার যদি তাদের কানে পানি যায়, এবার যদি হয়তো তারা যদি ওই জায়গা থেকে, ওই ঘোর থেকে বেরিয়ে আসে। না, তারা তো গায়ে মানে না আপনি মরণ। হ্যাঁ, সেই অবস্থায় এটা তাদের এই শিক্ষাটা তাদের দরকার ছিল। এটা এক ধরনের চপেটাঘাত, সরাসরি ইগনোরেন্স। আপনার কি মনে হয় তারা 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 মানে তারা সংখ্যায় কম হতে পারে, কিন্তু ধরেন তাদের একটা প্রভাব তো আছে, তাদের একটা ইন্টেলেকচুয়ালিটির জায়গা থেকেও তাদের একটা ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ থাকে, এই আন্দোলনের সময়ও ছিল। ফলে তাদেরকে বাদ দিয়ে ডক্টর ইউনূস সরকারের গ্রহণযোগ্যতা কি মনে হয় কোনো ঘাটতি পড়বে? না, আমি ওটা মনে করি না। যেমন ধরুন যে যদি বলি যে তাদের একটা বিরাট একটা ইন্টেলেকচুয়াল ভূমিকা ছিল, হ্যাঁ আমরা জানি বাম দলগুলোর বিরাট একটা ইন্টেলেকচুয়াল ভূমিকা আছে, সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িকতা বিরোধী, গণতান্ত্রিক সমাজ গঠনের পেছনে তাদের একটা আকাঙ্ক্ষা আছে, তাদের একটা কর্মসূচি আছে, এটা আমরা জানি। কিন্তু আপনি মনে করুন, ধরুন যে যতগুলো বাম মনস্ক মানুষকে এই সরকারের অধীনে নতুন করে চাকরি দেওয়া হয়েছে, বিভিন্ন পদে বসানো হয়েছে, সেই সব লোকগুলো সেই পদে বসে এই সরকারের যতগুলো বেআইনি কর্মকাণ্ড হয়েছে, এই সরকার যতগুলো বেআইনি মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়েছে, যে সাম্প্রদায়িক সংঘাতগুলো ঘটেছে, যে বেআইনি কাজগুলো ঘটেছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বা অন্যান্য দলের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, কোনোটার কি তারা প্রতিবাদ করেছে তাদের অবস্থানে বসে? কেউ করেনি।
আমরা জানি যে বাসসে, পিআইবিতে, বাংলা একাডেমিতে, তারপরে শিল্পকলা একাডেমিতে, এইসব জায়গায় বাম মনস্ক লোকজনদেরকে বসানো হচ্ছে নতুন করে। তারপরে উপদেষ্টা মন্ডলীর ভেতরে বাম মনস্ক মানুষের স্ত্রীদেরকে বসানো হয়েছে। উপদেষ্টা পরিষদের থেকে উপদেষ্টা পরিষদের হিডেন উপদেষ্টা হিসাবে বাম মনস্ক লোকজন আছেন, তারা সরকারকে পরামর্শ দিচ্ছেন। কিন্তু এদের কারোর কোনো ভূমিকা কি আমাদের চোখে পড়ে যে এই সরকারের বিগত 9 মাসে যে তাণ্ডবগুলো ঘটেছে সেই তাণ্ডবের বিপক্ষে এরা ওই সরকারি পোস্ট হোল্ড করে সেখান থেকে কোনো ভূমিকা নিয়েছে? আমরা দেখিনি। আমার এই অনুষ্ঠানে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রফেসর আনু মোহাম্মদ। তিনি বলছিলেন যে হ্যাঁ, আমরা বলি না, কে বলেছে, আমরা বলি, তবে মাত্র তো শুরু করেছি, তারা এখনো জোরালোভাবে তীব্রভাবে করেনি। সেটা তিনি বলেছেন যে তারা দেখতে চান, আরো দেখতে চান আর কি। হ্যাঁ, আপনার কি মনে হয় আজকের এই বৈঠকের মধ্য দিয়ে তাদের দেখার পর্ব সমাপ্ত হবে? না, হবে না। কারণটা হলো যে তারা এই এখন যে ফ্যাসিবাদটি চলছে, আমরা যদি এটাকে মানে বলি যে গণতান্ত্রিক শাসন চলছে, তাহলে এটা গণতন্ত্রের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করা হবে। গণতন্ত্র বলে কোনো কিছু নেই। তো তারা যদি এটাকে গণতান্ত্রিক শাসন মনে করে তাহলে তো তাদের শিক্ষা হওয়ার কোনো প্রশ্ন আসে না, হবে না। আর তারা যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না মনে করে তাহলে তো এই শাসনের প্রথম থেকেই তারা প্রতিবাদ করত। তো তারা যেহেতু প্রতিবাদ করেনি, তো ধরে নিতে হবে তারা এই শাসনটাকে গণতন্ত্রের পথে উত্তরণের একটি অধ্যায় মনে করছে, একটি ধাপ মনে করছে। সুতরাং তাদের ওই কিছু মৃদু প্রতিবাদ করবে, কিছু মৃদু আপত্তি জানাবে, কিন্তু সরকারের প্রতি তাদের যে পক্ষপাতিত্ব বা সমর্থন, এই জায়গা থেকে সরে আসবে না। ওকে, এখন এখন বিএনপির দাবি অনুযায়ী তারা কি এই উপদেষ্টা 3 জনকে বাদ দিয়ে দিবে? বিএনপি যদি ওই যে দাবিটি করে এসেছে এবং সেটা যদি বিএনপি স্থির থাকে তাদের সিদ্ধান্তে যে এটা বাদ না দিলে আপনাদের সাথে আমাদের আর কোনো আলোচনা হবে না, এরকম যদি কোনো শর্তের ভিতরে যদি এরকম কোনো ক্লজ দিয়ে থাকে, পয়েন্ট দিয়ে থাকে, তাহলে বাদ দিয়ে দেবে সরকার বিএনপিকে আস্থায় রাখার জন্য। ওকে, এখন ধরেন বাদ দিয়ে দিল, হ্যাঁ, সেক্ষেত্রে আজকে প্রধান কি বলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি যেই অবস্থানটি গ্রহণ করেছেন তার বড় কারণ করিডোর, চট্টগ্রাম বন্দর, তাই তো? তো এই তিনি থাকা না থাকা, বিএনপির সঙ্গে তাদের সরকারের কোনো সমঝোতা বা ঐক্যমত হয়েও থাকে, তবু তো আর করিডোর সংকটের সমস্যার সমাধান হচ্ছে না, নাকি ভিন্ন? করিডোরের প্রশ্নে কি ডক্টর মোহাম্মদ ইউনূস পিছু হটবেন? এখন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। করিডোরের প্রশ্নে ওনার আসলে পিছু হটার কোনো জায়গা নেই। কমিটমেন্ট যেহেতু একবার করেছেন, এবং সেই কমিটমেন্টটা তো এমনি এমনি করেননি, একটা দীর্ঘ প্রক্রিয়ার পরেই করেছেন, বুঝে শুনে আলোচনা করে, এবং উনি সেটা আগের থেকেই কমিটেড ছিলেন যে আমি ক্ষমতায় গেলে এই কাজ আমাকে করতে হবে, উনি জানতেন। তো সেই জায়গা থেকে কমিটমেন্ট করেছেন, সেই জায়গা থেকে ফিরে আসার সুযোগ ওনার নেই। তা যদি ওনাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয় তাহলে উনি সমর্থন হারাবেন। উনি জাতিসংঘের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবেন। সেইটা সমর্থন হারালে তার ব্যাড ইফেক্ট কতখানি পড়বে আর দিয়ে দিলে তার ব্যাড ইফেক্ট কতখানি পড়বে, এই বিষয়টির একটা গাণিতিক ব্যাখ্যা আছে বা একটা গাণিতিক আছে, সমাধান আছে। সেটা এখনই সামনে আসবে না। তবে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে করিডোর দেওয়ার অবস্থানে উনি আর এখন থাকতে পারছেন না। বিএনপিও করিডোর দেওয়ার ব্যাপারে মানে গররাজি না, কিন্তু বিএনপির বক্তব্য হচ্ছে আমাদেরকে বলে কেন করলেন না। না, বিএনপি স্পষ্টতই বলেছে এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, এগুলো নির্বাচিত সরকারের কাজ। সেনাপ্রধানও একই কথাই বলেছেন। এখন সেনাপ্রধানের বক্তব্যটাই আমাদেরকে বেশিভাবে ধরতে হবে, এই জন্য যে উনি স্পষ্ট করেছেন। বিএনপি যেমন একটা ফাঁক রেখে দিয়েছিল কথার ভেতরে, বিএনপি করিডোর বিষয়ে কোনো আলাপ করেছে প্রফেসর ইউনূস? কারণ এইটা নিয়েই মূলত গন্ডগোল।
হ্যাঁ, না, করিডোর নিয়ে এখন আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি। তো ওকে। বিএনপির কথাটা ফাঁক ছিল এই জন্য যে এটা আমাদের সাথে আলোচনা করে নিলে হতো, আলোচনা করে নেওয়া উচিত ছিল। তার মানে কি বিএনপি এটাতে নীতিগতভাবে অরাজি না, তাদের সাথে কথা বলে নিলেই হতো। কিন্তু সেনাপ্রধান বলছে আলোচনা করে হোক আর না করে হোক, এই জিনিসটাই আমি পক্ষপাতী না, আমরা পক্ষপাতী না, আমরা এই ব্লাডি করিডোর বিষয়ক কোনো কথা শুনতে চাই না, এটা হতে দেব না। এইটা হচ্ছে স্পষ্ট বক্তব্য। এই স্পষ্ট বক্তব্যকে ইগনোর করা, এটা এখন বিএনপির সমর্থন নিয়ে, জামাতের সমর্থন নিয়েও কিন্তু আর সেনাপ্রধানের পক্ষে, প্রধান উপদেষ্টার পক্ষে সম্ভব না করিডোর ইস্যুতে প্রকাশ্যে এগিয়ে যাওয়া। ইন দ্যাট কেস সেনাপ্রধান কি করবেন? সেনাপ্রধানের কিছু করার নেই, উনি বল ছুটে দিয়েছেন জনগণের কাছে। এখন যদি সেনাপ্রধানের ওই বক্তব্যকে ইগনোর করে সরকার করিডোর দেওয়ার চিন্তা করে বা চিটাগাং পোর্ট লিজ দেওয়ার চিন্তা করে, ওই বক্তব্যকে গুরুত্ব না দিয়ে, সেক্ষেত্রে সেনাপ্রধানের ভূমিকা সামনে আসবে। তার আগ পর্যন্ত সেনাপ্রধান তো উইলিংলি এসে বলবে না যে আপনি পদ ছেড়ে দিন। না, তারা তো এখন পর্যন্ত বলেও নি যে বলেও নি কখনো। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারা কিন্তু স্পষ্টই কিন্তু বলেছে একটা যে না, একটি যে দাবি, স্পষ্ট দাবি, নির্বাচন। এখন আজকে যে মজার ব্যাপারটা হলো, আজকে বিএনপিও যে কথাটি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ, নির্বাচন কিন্তু বলেনি, জামাতও কিন্তু নির্বাচন বলেনি, রোড আমি ম্যাপ মঈন বলেছে। খানের বক্তব্য শুনছিলাম। মঈন খান বলছিলেন যত সমস্যা, আজকে নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, দেশ পুরো নির্বাচনমুখী হয়ে যাবে। তার মানে তারা খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়েছে, তাই তো? এমনকি সেপ্টেম্বর অক্টোবরের কথাও তাদের মুখে এসেছে। হ্যাঁ, সো রোড ম্যাপ কি ডিসেম্বরের মধ্যে চেয়েছে, নাকি আসলে ডিসেম্বরের মধ্যে নির্বাচনই চেয়েছে? ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, এখন একটি নির্দিষ্ট তারিখ বা মাস ঘোষণা করে রোড ম্যাপ চেয়েছে, যে কবে থেকে তফসিল ঘোষণা করা হবে, কবে থেকে ভোটার গণনা শুরু হবে, কবে থেকে প্রার্থী নির্বাচন করা হবে। এই একটা একটা রোড ম্যাপ তো আছে, স্টেপ বাই স্টেপ, সেইটা কবে ঘোষণা করা হবে সেটা চেয়েছে। ওকে, তার কিন্তু মানে কি এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এখানে নাকি হবে না? না, সেটা এখন বলা মুশকিল। তবে ওই সরকারের যে আহ, সংস্কার, সরকারের ওই সংস্কার কর্মসূচির সবগুলো কিন্তু ধামাচাপা দিতে হবে যদি ডিসেম্বরে নির্বাচন করতে হয়। সকল সংস্কার, কোন সংস্কারের বিষয় তো এখনো পরিষ্কার না বা ফাইনাল না। সব সংস্কারের রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে, কিন্তু কোন সংস্কারই কিন্তু ফাইনাল না। সংবিধান বাতিল হবে কিনা সেটাও ফাইনাল না, নতুন করে জুলাই ঘোষণা তৈরি হবে কিনা সেটাও ফাইনাল না। সুতরাং যদি ডিসেম্বরে নির্বাচন দিতেই হয় সরকারকে জামাত বিএনপির কথায়, তাহলে এই সমস্ত সংস্কারগুলোকে ধামাচাপা দিতে হবে, জাস্ট এটা শাটডাউন শুরু করতে হবে, নির্বাচনের রোড ম্যাপ। কিন্তু সরকার এত দূরে এসে এই সংস্কার করার জন্য এত আদা জল খেয়ে লেগে সেই জায়গা থেকে ব্যাক করবে আমার মনে হয় না।